হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাকিব হোসেন। আজকের আমাদের অনশট এমসিকিউ ক্লাসের ২য় পর্ব। আজকের যেই এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিবেশগত রসায়নের এমসিকিউ। আমি এই অধ্যায়ের সিকিউ ক্লাসটা অলরেডি নিয়েছি কনসেপ্ট ভিত্তিক। এই ক্লাসে যেই টপিক গুলো থেকে সিকিউ কোয়েশ্চেন গুলো আসে সেই টপিক গুলো আমি ক্লিয়ার করছি। এখানেও কিছু শর্টকাট দেখাইছি। এমসিকিউ ক্লাস ওয়ান শট এমসিকিউ ক্লাসটা করার আগে ওই ক্লাসটা করার অনুরোধ জানাচ্ছি। সো আমরা এই ক্লাসটা বেশি দেরি করব না। আজকের ক্লাসটাও শর্টের মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব। যেহেতু এই এমসিকিউ ক্লাসে অনেক শর্টকাট ব্যবহার করা হবে, কিছু শর্টকাট সিকিউ ক্লাসেও দেখিয়েছি। অবশ্যই এই ক্লাস করে আসার আগে ওই ক্লাস দেখার অনুরোধ জানাচ্ছি। সো আমাদের ক্লাসটা আজকে শুরু করি, হ্যাঁ? আচ্ছা, আমাদের বেশি কোয়েশ্চেন না, আমরা 2020 থেকে 23 পর্যন্ত আসলে এমসিকিউ কোয়েশ্চেনের যদি আমরা সবগুলোই করতে যাই তাহলে তো 200-300 কোয়েশ্চেন ওয়ান শট এমসিকিউ তে করতে হয়, কিন্তু তো সীমিত সময়ে এতগুলো এমসিকিউ করা সম্ভব না। সেই জন্য আমি এর বিগত বছরগুলোর কোয়েশ্চেন থেকে যেগুলো কমন কোয়েশ্চেন, প্রত্যেক বছর এই কোয়েশ্চেন গুলো এসে থাকে, শুধুমাত্র সেই কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা করতেছি। তো এরকম 60টি কোয়েশ্চেন যেগুলো টাইপ ভিত্তিক আমি সাজিয়েছি, ওই 60টি কোয়েশ্চেনই আমি এখানে দিয়েছি। প্রথম কোশ্চেন থেকে শুরু করি, বেশি সময় নেব না। যে এসটিপি ও এসএটিপি এর মধ্যে তাপমাত্রার পার্থক্য কত? আমাদের আগের ক্লাসে বলা হয়েছে এসটিপি কি, এসএটিপি কি, এই দুইটার তাপমাত্রার পার্থক্য কত, চাপের পার্থক্য কত। যাই হোক, এখানে তাপমাত্রা এসটিপির ক্ষেত্রে তাপমাত্রা ছিল 0°C, এসএটিপির ক্ষেত্রে তাপমাত্রার পার্থক্য ছিল, এসএটিপির ক্ষেত্রে তাপমাত্রা ছিল হচ্ছে 25°C। তাহলে তাপমাত্রার পার্থক্য কত? 25°C। অ্যান্সার হবে বি, ঠিক আছে? অ্যান্সার হবে বি। অ্যান্সারটা হবে বি, ঠিক আছে? ওকে। তারপরে 2 নম্বর কোশ্চেনে আসি। 2 নম্বর কোশ্চেনে বলেছে এসটিপিতে কোন গ্যাসের 2 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করে? এখন আমাদের একটা সূত্র তো জানা আছে। সূত্রটা কি? যে মোল সংখ্যা নির্ণয়ের সূত্র। মোল সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে n is equal to W by M, হ্যাঁ? n is equal to W by M সমান সমান V by 22.4। এখন দেখো যে মূল সংখ্যা থেকে আমরা তো এই সম্পর্কটা নির্ণয় করছি। এখান থেকে দেখো ভর সংখ্যার সঙ্গে তোমার আয়তনের যে সম্পর্কটা, ভরের সঙ্গে আয়তনের যে সম্পর্কটা, এটা কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ যার ভর সংখ্যা কম, অর্থাৎ আণবিক ভর সংখ্যা কম, মান কম, তার আয়তন কিন্তু বেশি হবে। তাহলে দেখো এই চারটার মধ্যে আয়তন সবচেয়ে কম কার? মোল সংখ্যা বা মোল সংখ্যার ক্ষেত্রে আণবিক ভর কম কার? যেহেতু হিলিয়ামের মোল তোমার ভর সংখ্যা হচ্ছে সবচেয়ে কম, মাত্র 2, সেহেতু এটাই হবে অ্যান্সার। কারণ তুমি দেখো আণবিক ভর তো কমে যাচ্ছে, আণবিক ভর কমে গেলে আয়তনও সবচেয়ে বেশি হয়ে যাবে। তাহলে এই ম্যাথটা অনেকে তোমার হিসাব করে করতে যাবে। হিসাব করে করতে গেলে আমার হাতে তো মিনিমাম 1 মিনিট সময় লেগে যাবে হিসাব করে অঙ্কটা করতে গেলে, কিন্তু আমি সম্পর্কের মাধ্যমে অ্যান্সারটা করে ফেলতে পারছি। এটাই হচ্ছে ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলোর বিশেষত্ব, যে আমি কিভাবে দ্রুত এমসিকিউ করতে পারবো। আমার তো কতটুকু জানি এটা তো এখানে কাজে লাগবে না, আমি কত দ্রুত জিনিসটা করতে পারতেছি, এটাই হচ্ছে এই ওয়ান শট এমসিকিউ ক্লাসের বৈশিষ্ট্য, ঠিক আছে? তাহলে সবগুলো এমসিকিউর ক্ষেত্রে যে ম্যাথ করতে হবে তা না। এরকম অনেক এমসিকিউ থাকবে যে অনেক বড় ক্যালকুলেশন দিয়া থাকবে, যে মনে হবে যে অনেক বড় সময় লাগবে, কিন্তু আসলে ওর থেকে যে র ম্যাটেরিয়ালস এইগুলো নিয়ে হিসাব করে আমাদের কাজ করতে হবে। সবগুলো নিয়ে হিসাব করতে গেলে তো এমসিকিউ সময় যাবে। যাই হোক, 3 নম্বর কোশ্চেনে আসি আমরা। 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে? যে 100°C তাপমাত্রায় 2.025 অ্যাটমসফিয়ার চাপে কার্বন ডাই অক্সাইড গ্যাসের ঘনত্ব কত? আগের ক্লাসে আমি বলেছিলাম যে ঘনত্ব নির্ণয়ের একটা সূত্র আছে। ঘনত্ব নির্ণয়ের সূত্র কি? D is equal to PM by RT, ঠিক আছে? PM by RT। এখন P কি, M কি, RT, T কি, সেগুলো আমরা সবই জানি। P মানে চাপ, M মানে হচ্ছে আণবিক ভর, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, T হচ্ছে তাপমাত্রা। এখন তোমরা এখানে যে মানগুলো আছে সেখানে শুধু এই মানগুলো বসাই দিবা, ঠিক আছে? মানগুলো বসিয়ে শুধু অ্যান্সার বের করো। এখানে তোমাদের যে সমস্যাটা হবে যে এই মোলার গ্যাস ধ্রুবক,
এই মোলার গ্যাস ধ্রুবকটা তোমরা কি বসাবা? মোলার গ্যাস ধ্রুবক এখানে কি 8.314 বসাবা না 0.0821 বসাবা? এটা ডিপেন্ড করে যে এখানে ইনফরমেশন গুলো কি কিতে দেওয়া আছে। এখানে ইনফরমেশন গুলো দেখো সব লিটার অ্যাটমসফিয়ার এককে দেওয়া আছে। সেই জন্য আমার এখানে মোলার গ্যাস ধ্রুবকের মান হবে 0.0821, ঠিক আছে। যদি আমার এখানে মোলার গ্যাস ধ্রুবক না দিয়ে যদি হচ্ছে সিজিআই তোমার এস এককে যদি দেওয়া থাকতো তখন আমি কি বসাতাম 8.314, ঠিক আছে। যেহেতু আমার এখানে ওইটা লাগতেছে না, সো আমরা এখানে লিটার অ্যাটমসফিয়ার মান দিয়ে হিসাবটা করব। তো অ্যান্সারটা সম্ভবত আসবে, আমি একটু হিসাব করে নিই। যেখানে চাপ আছে, আণবিক ভর আছে, এখানে তোমার কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর 44, এটার মান 0.821, আর টিটা অবশ্যই ক্যালভিনে নিতে হবে, ঠিক আছে। টিটা অবশ্যই ক্যালভিন এককে নিতে হবে, না হলে কিন্তু অ্যান্সারটা ভুল আসবে। আচ্ছা, এর অ্যান্সারটা হবে 2.34, ঠিক আছে। 2.34 হবে এর অ্যান্সার। 4 নম্বর কোশ্চেনে যাই। 4 নম্বর কোশ্চেনটা দেখো যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন ও চাপের সম্পর্ক। আয়তন আর চাপ বলেছে, পি আর ভি এর মধ্যে সম্পর্ক। তাহলে পি আর ভি এর তো বয়েলের সূত্র, আর বয়েলের সূত্রের ট্রেক চিত্রটা কোন প্রকৃতির? অবশ্যই অধিবৃত্ত। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অধিবৃত্ত, ঠিক আছে। ওকে। 5 নম্বর দেখো গিলুসাকের চাপীয় সমীকরণ কি ছিল? গিলুসাকের চাপীয় সমীকরণ হচ্ছে পি আর টি এর মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই দেখো সূত্রের সমীকরণ, ঠিক আছে, সমীকরণ চেয়েছে, এখানে কিন্তু সূত্র দিয়েও তোমাদের কনফিউশন করতে পারতো। এরকম টাইপের কোশ্চেন কিন্তু নিচে আসতেছে। আমি আগের দিনের ক্লাসে বলছিলাম যে সমীকরণ এবং সূত্র এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো এই দুটো জিনিস নিয়ে একটু কেয়ারফুল থাকবা। 6 নম্বর কোশ্চেনটা দেখো যে স্থির চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন প্রথমে দেখো বলেছি স্থির চাপ, কিন্তু আমার বলে দিয়েছে স্থির চাপ, যেহেতু আমার বলে দিয়েছে সেহেতু এটা অবশ্যই একটা চার্লসের সূত্র। চার্লসের সূত্র বৈশিষ্ট্য কি ছিল? V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2, ঠিক আছে। এখানে দেখো সবই ইনফো দেওয়া আছে। মনে করো এই যে তাপমাত্রা অক্সিজেন গ্যাস, হ্যাঁ, এই অক্সিজেন গ্যাসের আয়তন এত হলে এবং তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্যাসটির আয়তন কত হবে? এই দেখো এখানে T1 দেওয়া আছে, T1 কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে V1 দেখো দেওয়া আছে, এটা হচ্ছে T2 দেওয়া আছে। এই যে সেলসিয়াস না, এগুলো অবশ্যই কিন্তু কেলভিনে নিতে হবে, ঠিক আছে। কেলভিনে না নিলে হবে না, কিন্তু T2 দেওয়া আছে। এখন বলেছে V2 কি হবে? তাহলে এখানে মানগুলো বসাও, মানগুলো বসে V2 বের করে ফেলো, ঠিক আছে। এগুলো খুব কঠিন কিছু না, এগুলো মান বের করা খুবই সহজ। এটার অ্যান্সার হবে খ 3.76। আমি আগে থেকে বের করে রাখছিলাম বলে আমি মানটা বলে দিলাম, কিন্তু তোমরা অবশ্যই এটা হাতে কলমে করবে। যত এইগুলো হাত দ্রুত করবে সেগুলো হচ্ছে তোমার কাজে দেবে। আচ্ছা, 7 নম্বর কোশ্চেনটা দেখো। এই কোশ্চেনটা কিন্তু হচ্ছে একটা সিকিউ টাইপেরই কোশ্চেন। আমি আগের দিন দেখিয়েছিলাম যে কিভাবে আংশিক চাপ বের করতে হয়। আংশিক চাপ বের করার সূত্রটা তোমাদের আর একবার একটু রিমাইন্ড করাই দিই। আংশিক চাপ নির্ণয়ের ক্ষেত্রে আংশিক চাপের সূত্র হচ্ছে আংশিক চাপ ইজ ইকুয়াল টু মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ, ঠিক আছে। মোল ভগ্নাংশ, মূল ভগ্নাংশটা কিভাবে নির্ণয় করতে? মূল ভগ্নাংশ নির্ণয় করার সূত্র দেখাইছি যে গ্যাসের মূল ভগ্নাংশ আমি নির্ণয় করতে চাচ্ছি সেই গ্যাসের মোল সংখ্যা, মনে করো এই গ্যাসের মোল সংখ্যা, এই গ্যাসটা আংশিক চাপ নির্ণয় করতে চাচ্ছি, তাহলে ওই এই গ্যাসের মোল সংখ্যা ভাগ পুরো ওই পাত্রে যতগুলো গ্যাস আছে সবগুলো গ্যাসের মোল সংখ্যা যোগফল। মনে করো দুইটা গ্যাস আছে এ আর বি গ্যাস, তাহলে এই দুইটা এ আর বি, তাহলে এইটাই হচ্ছে তোমার, এটা এন আর এটা এক্স। হ্যাঁ, এটা একটু কনফিউশন, মাউস দিয়ে লিখছে তো এটা কনফিউশন হইতে পারে, কিন্তু এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এন, ঠিক আছে। তাহলে এইভাবে এইখান থেকে এক্স ড্যাশ বের করতে পারবা, মানে এক্স ড্যাশ বলতে গেলে মূল ভগ্নাংশ। এখন দেখো এখানে কি কি আছে যে 20 ডিগ্রি, এখানে দেখো এটা একটা এ গ্যাস, এখানে ধরে নাও এটা এ গ্যাস, এটা হচ্ছে বি গ্যাস। তাহলে একটা গ্যাসের মোল সংখ্যা দিয়ে আছে, দুইটা গ্যাসের মোল সংখ্যা দিয়ে আছে, একটা 20 একটা 30, এ ও বি গ্যাসটাই। মোট চাপও দেওয়া আছে, এই যে মোট চাপের মানটাও দেওয়া আছে এখানে, ঠিক আছে। মোল সংখ্যার মানগুলোও দেওয়া আছে এখানে, সব মোল সংখ্যার মানও দেওয়া আছে। তাহলে বলেছে যে এই গ্যাসের আংশিক চাপ কত হবে। তাহলে এই গ্যাসের আংশিক চাপ নির্ণয় করতে গেলে এই গ্যাসের মোল ভগ্নাংশটা আমার নির্ণয় করতে হবে। তাহলে মোল ভগ্নাংশটা আমরা কিভাবে নির্ণয় করব? মোল ভগ্নাংশটা আমরা এইখান থেকে এই গ্যাসের মোল ভগ্নাংশ হচ্ছে এইভাবে নির্ণয় করব। তাহলে এইভাবে যদি আমি নির্ণয় করে এই মানটা এখানে বসালে আমার অ্যান্সার চলে আসবে। অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে খ 4.8 অ্যাটমসফিয়ার। তুমি এইগুলো একটু
এগুলো তো সব একবারে হাতে কলমে এখানে দেখানো যায় না। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হবে, তুমি এগুলো বাসায় অবশ্যই খাতা একবার প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে এটা গেল হচ্ছে গ্যাসের আংশিক চাপ নির্ণয়ের সূত্র। গ্যাসের কিন্তু আরো একটা আংশিক চাপ নির্ণয় সূত্র ছিল, ওইটা আরেকবার তোমাদের রিমাইন্ড করাই দিই যে সেই আংশিক চাপ নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটা কি ছিল, যে P1 V1 বাই V1 প্লাস V2, ঠিক আছে? এটা মূলত নির্ভর করে যে কখন কোন সূত্রের জন্য যে মানগুলো থাকবে সেটার উপর ডিপেন্ড করে। এখানে আমার মোট চাপের মান দিয়ে দিয়েছে, আংশিক মোলের মান দিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে আমার ওই সূত্রটা প্রয়োগ করা লাগছে। আমার যেখানে যেই মানগুলো থাকবে সেখানে শুধুমাত্র সেই মানগুলো আমার ব্যবহার করতে হবে, সেই মানগুলো ব্যবহার করে অ্যান্সারটা বের করতে হবে। 8 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে বলেছে বায়ুমণ্ডলের নাইট্রোজেনের আংশিক চাপ কত, ঠিক আছে? এই কোশ্চেনটার ক্ষেত্রে তোমার যেটা খেয়াল রাখতে হবে যে খেয়াল রাখা বলতে গেলে এটা একটা অন কাইন্ড অফ মুখস্থ কোশ্চেন কেন বলতেছি, কারণ এটা অনেক সময় অ্যাটমসফিয়ার আকারেও দেয়, প্যাসকেল আকারেও দেয়। এটা হাতে কলমে বের করার অনেক টাফ, এটা তোমরা মনে রাখো যে অ্যাটমসফিয়ার আকারে দিলে এটার অ্যান্সার হবে বি। হ্যাঁ, 7.8 0.78 অ্যাটমসফিয়ার, এটা মুখস্থ রাখো, এটা অন কাইন্ড অফ মুখস্থ কোশ্চেন, এটা মেডিকেলের কোশ্চেন, এই কোশ্চেনটা সম্ভবত আসছিল, ঠিক আছে? 9 নম্বর কোশ্চেনটা দেখো যে কোন গ্যাসের ব্যাপনের হার সমান। ব্যাপনের হার সমান কিভাবে বুঝবো, যে ব্যাপনের হার কখন সমান হবে, যখন তাদের অবশ্যই ভর সংখ্যা, আণবিক ভর সংখ্যা সমান হবে, আর আণবিক ভর সংখ্যায় সমান হলেই অবশ্য তার ব্যাপনের হার সমান হবে। তাহলে দেখো এখানে কোন কোন গ্যাস আছে, এখানে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন মনোক্সাইড অক্সিজেন আছে, ক্লোরিন অক্সিজেন, সবগুলো তুমি হিসাব করে দেখো, এই তিনটার একটাও তুমি আণবিক ভর সংখ্যা মিল পাবা না। শুধু দেখো নাইট্রোজেন আর আছে তোমার আহ ইথিন গ্যাস, এই দুইটার ক্ষেত্রে তুমি মিল পাবা। যে নাইট্রোজেনের কত, 17 দুগুণী তোমার 7 দুগুণী 14, 14 দুগুণী 28, হ্যাঁ। আর কার্বন হচ্ছে কি, কার্বন হচ্ছে 6 7 দুগুণী 12, 6 6 দুগুণী 12 24, আর হচ্ছে 4 28। তাহলে তোমার নাইট্রোজেন এবং হচ্ছে ইথিন গ্যাস এই দুইটারই ব্যাপনের মানে আণবিক ভর যেহেতু এক, সেহেতু এদের ব্যাপনের হারও সমান হবে, ঠিক আছে? 9 নম্বরের হিসাবটা গেল। 10 নম্বরে আসো। আচ্ছা দেখো 10 নম্বর কি বলেছে, 10 নম্বর বলেছে এক মোল গ্যাসের গতিশক্তি সমীকরণ নির্ণয় করো। গতিশক্তি সমীকরণ আমি কি দেখিয়েছিলাম, যে গতিশক্তি সমীকরণ আর ইজ ইকুয়াল, আর না, কে ইজ ইকুয়াল টু 3/2 nRT। এই ক্ষেত্রে তোমাদের একটা জিনিস আমি জানিয়ে রাখছিলাম যে এই ক্ষেত্রে যখন আমি আরটা ব্যবহার করব, এইখানে কিন্তু সবসময় এসআই এককে আর এর মানটা ব্যবহার করতে হবে, সেটা কি 8.314, ঠিক আছে? এটা যেন ভুল না হয়, যে তোমার গতিশক্তি এবং আরএমএস বেগ এই দুইটার ক্ষেত্রে অবশ্যই এসআই এককে আরটা ব্যবহার করতে হবে। তাহলে দেখো এই যে এক মোল গ্যাসের গতিশক্তির সমীকরণ কোনটি, তাহলে 3/2 এন এর মানটাই তো মূল সংখ্যা, তো মূল সংখ্যা তো আমার এক বলেই দিয়েছে, তাহলে এখানে 3/2 আর টি, এটাই হবে অ্যান্সার। কারণ এন এর মান 1 বসলে তো এখানে আর কোনো ইয়ে থাকে না, তো এটাই হবে অ্যান্সার, সি নম্বরটা এখানে অ্যান্সার হবে। 11 নম্বর কোশ্চেনটা দেখি, যে বলেছে 27 ডিগ্রি সেলসিয়াস তার মানে 8 গ্রাম মিথেন গ্যাসের গতিশক্তি কত জুল। একই বিষয়, সব জিনিসই একই আছে, সূত্রটাও ওই একই, 3/2 nRT, ঠিক আছে? এখানে তোমার এনটা কি হবে, 8 গ্রাম দেওয়া আছে মিথেন গ্যাসের জন্য, 8 গ্রাম, ডাব্লু বাই এম, এন ইজ ইকুয়াল টু ডাব্লু বাই এম, তা ডাব্লুর মান তো 8 গ্রাম দেওয়াই আছে, আর মিথেন গ্যাসের হচ্ছে তোমার কত, 6 দুগুণী 12, 12 হচ্ছে 16, তাহলে হচ্ছে হাফ, অর্থাৎ 0.5 এই মানটা বসায় এখানে হিসাব করতে হবে, যেটা অ্যান্সার আসবে সেটাই, ঠিক আছে? আচ্ছা, তারপরে 12 নম্বর কোশ্চেনটাই যাই। সব কোশ্চেনে তো এইভাবে আমাদের আর বলা সম্ভব নয়, সেজন্য আমরা 12 নম্বর কোশ্চেনটা চলে যাচ্ছি। তোমরা ক্যালকুলেটরে হিসাব করে দেখো মান কত আসে, সেটা হবে অ্যান্সার। আমি তোমাদের প্রক্রিয়াটা দেখাই দিচ্ছি কিভাবে করতে হবে। 12 নম্বর কোশ্চেনটা দেখো যে 8 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ, আবার একই টাইপের কোশ্চেন, এই জন্য একই টাইপের কোশ্চেন, কিন্তু এখানে দেখো যে সমীকরণটা কি ছিল, যে আদর্শ গ্যাস এর সমীকরণ, যেটা আদর্শ গ্যাসের সমীকরণ কি ছিল, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, ঠিক আছে? এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। তা আদর্শ গ্যাসের সমীকরণের মানগুলো বসাও, যেখানে চাপ চেয়েছে, যেখানে আয়তন চেয়েছে, যেখানে মূল সংখ্যা চেয়েছে, সেখানে সেই মানগুলো বসিয়ে দেখো। 8 গ্রামের জন্য, তো 8 গ্রামের জন্য তো তোমার হিলিয়াম গ্যাস বলেছে, তো হিলিয়াম গ্যাসের 8 ভাগ, এন ইজ ইকুয়াল টু ডাব্লু বাই এম, তা 8/2,
যদি করা হয় তাহলে আসে 4, ঠিক আছে, 4 দুগুণে 8। তা এখানে 8 গ্রাম হিলিয়াম গ্যাস, ঠিক আছে। গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কোনটি? তাহলে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এখানে পি এর মান, ভি এর মান, পিভি তো এমনি আছে, এন যেহেতু আসবে 8/2 আরটি, হ্যাঁ, তাহলে আসবে পিভি ইজ ইকুয়াল টু 4 আরটি। কিন্তু এখানে 4 আরটির কোনো ইয়ে মানে কথা বলা হয় নাই। সো এখানে 4, সরি, এখানে হিলিয়াম গ্যাস বলছে, হাইড্রোজেন গ্যাস না। হাইড্রোজেন গ্যাস হলে 2 হতো, কিন্তু এখানে হিলিয়াম গ্যাসের আণবিক ভর হচ্ছে 4। 4 যদি হয় তাহলে এখানে হবে 2, তাহলে অ্যান্সার হবে এটা, পিভি ইজ ইকুয়াল টু 2 আরটি, ঠিক আছে। হাইড্রোজেন গ্যাস হলে কিন্তু আবার 4 আরটি হতো, কিন্তু হিলিয়াম গ্যাস তো আমি খেয়াল করি নাই। এটা আণবিক ভর হবে 4, তাহলে 8/4 ইজ ইকুয়াল টু 2, তাহলে অ্যান্সার হবে সি। আচ্ছা, বলেছে এখানে দেখো একটা কোশ্চেন বলছে, অ্যামাগার লেখচিত্রের কোনটি অধিক ঋণাত্মক বিচ্যুতি দেখায়? আমি আগের দিনের ক্লাসে বলছিলাম যে অ্যামাগার লেখচিত্রটা আগে কোনো বছর তেমন অনুধাবনমূলক কোশ্চেন বা উচ্চতর চিন্তন দক্ষতার কোশ্চেনে এই টাইপের কোশ্চেন দেখা যেত না, কিন্তু আমাদের যে বছর পরীক্ষা হলো অর্থাৎ 2023 ব্যাচের এইচএসসি যশোর বোর্ডে এইখান থেকে একটা কোশ্চেন দিয়ে দিয়েছে যে কিছু গ্যাস ছিল, হাইড্রোজেন গ্যাস ছিল, হিলিয়াম গ্যাস ছিল, কার্বন ডাইঅক্সাইড ছিল, মিথেন গ্যাস ছিল। এরকম কিছু গ্যাস দিয়ে বলছিল যে কোনটির মানে অ্যামাগার চিত্র, অ্যামাগার লেখ চিত্রটা হচ্ছে ব্যাখ্যা করতে বলছিল। আমার এখনো ভালো মনে আছে। সো এই জিনিসটা অবশ্যই এখন গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই বই থেকে এই অ্যামাগার লেখ চিত্রের এই পার্টটা একটু দেখে নিবা, এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপাতত এটার শর্টকাট কিছু দেখিয়ে দিচ্ছি। শর্টকাট বলতে গেলে এখানে অ্যামাগার বক্ররেখার কতগুলো গ্যাস আছে। বিশেষ করে এই অ্যামাগার লেখচিত্রটা দেখানো হয় যে বাস্তব গ্যাস এবং বাস্তব গ্যাস এবং হচ্ছে আদর্শ গ্যাস। এই আদর্শ গ্যাসগুলো পিষণ গুণাঙ্কের সাপেক্ষে কি পরিমাণ বিচ্যুতি দেয়, এটাই হচ্ছে মূলত অ্যামাগার লেখচিত্রের প্রধান বৈশিষ্ট্য। অ্যামাগার লেখচিত্রের আমাদের বাস্তব যে গ্যাসগুলো ছিল, হ্যাঁ, এই বাস্তব গ্যাসগুলো সাধারণত কোনো বিচ্যুতি দেখায় না। এই বাস্তব গ্যাসগুলো কোনো বিচ্যুতি দেখায় না, কিন্তু আদর্শ গ্যাসগুলো কোনো বিচ্যুতি দেখায় না, কিন্তু বাস্তব যে গ্যাসগুলো রয়েছে সেই গ্যাসগুলো বিচ্যুতি দেখায়। যখন সেগুলো হচ্ছে বাস্তব গ্যাসের চেয়ে উপরের দিকে বিচ্যুতি দেখায় তখন সেগুলো হয় ধনাত্মক বিচ্যুতি, আর যখন ঋণাত্মক দিকে বিচ্যুতি ঘটে তখন নিচের দিকে বিচ্যুতি ঘটে তখন হয়ে যায় ঋণাত্মক বিচ্যুতি। এখন এগুলো কোনগুলো আছে, তা যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই 4টা 5টা জানা রাখলে মোটামুটি হয়ে যাবে। যেরকম ঋণাত্মক বিচ্যুতি কারা দেয়? ঋণাত্মক বিচ্যুতি দেবে হচ্ছে, এটা দেখায়, এটা এই চিহ্ন মানে তো নেগেটিভ, হ্যাঁ, নেগেটিভ মানে হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি দেবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, অ্যামোনিয়া, ঠিক আছে, এরা হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি দেবে। আর নাইট্রোজেনও ঋণাত্মক বিচ্যুতি দেয়। আচ্ছা, এবার ধনাত্মক বিচ্যুতি দেয় কারা? ধনাত্মক বিচ্যুতি দেয় হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়াম। এখানে আর একটা বিষয় আছে যে ঋণাত্মক বিচ্যুতি কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে আবার ধনাত্মক বিচ্যুতির মতন আচরণ করে, অর্থাৎ প্রথম দিকে সে ঋণাত্মক বিচ্যুতি ঘটালে একটা সময় সে ধনাত্মক বিচ্যুতিও ঘটে। এখন এখানে আর একটা বিষয় হলো তোমার পেষণ গুণাঙ্ক। এখন পেষণ গুণাঙ্ক কি? পেষণ গুণাঙ্কটা আপাতত এই চিহ্ন দিয়ে মনে রাখতে পারবা, du/dvt অথবা pv/rt ইজ ইকুয়াল, আবার এটা সমান সমান জেড দিয়েও বোঝানো হয় অনেক সময়, pv/rt ইজ ইকুয়াল টু জেড বা du/dv/t, এটাও পেষণ গুণাঙ্ককে বোঝানো হয়। এখন দেখো যে ধনাত্মক বিচ্যুতি যারা, এই ধনাত্মক বিচ্যুতিদের কিন্তু পেষণ গুণাঙ্ক বেশি। এদের যাদের অর্থাৎ তোমার ঋণাত্মক বিচ্যুতি দেখা যায়, ঋণাত্মক বিচ্যুতি কারা দিচ্ছে? এই 4টা গ্যাস। আবার এই আরো গ্যাস আছে কিন্তু এইগুলোই বেশি গুরুত্বপূর্ণ, এগুলো থেকে বেশি এমসিকিউ এসে থাকে। দেখুন এখন এই 4টা গ্যাসের যে ঋণাত্মক বিচ্যুতি দেয় তাহলে এদের পেষণ গুণাঙ্ক হবে কম, এবং পজিটিভ চার্জ বলতে ধনাত্মক বিচ্যুতি দেয় যারা, তাদের পেষণ গুণাঙ্ক বেশি হয়, সমান সম্পর্ক আর কি, হ্যাঁ।
এইগুলো এই 4টে টপিক মনে রাখলে এখান থেকে এমসিকিউ করা সম্ভব। তো এখানে দেখো যে আরেকটা যে জিনিসটা যে কোন লেখচিত্রে কোনটি অধিক বিচ্যুতি দেয়, সে সবচেয়ে বেশি বিচ্যুতি দেয় হচ্ছে কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, আরেকটা যদি এখানে কার্বন ডাই অক্সাইডের এখানে যদি আরেকটা পয়েন্ট থাকতো, যদি মিথেন থাকতো তাহলে অ্যান্সার কিন্তু মিথেন হতো। কার্বন ডাই অক্সাইডের হচ্ছেও বেশি তোমার ঋণাত্মক বিচ্যুতি দেখায় মিথেন, আর সবচেয়ে কম দেখায় হচ্ছে হাইড্রোজেন, তারপরে হিলিয়াম। কারণ এরা সব ধনাত্মক বিচ্যুতি দেয়, কিন্তু ওই ধনাত্মক বিচ্যুতি গুলো বাস্তব গ্যাসের থেকে হালকা উপরে, অতটাও বেশি পার্থক্য থাকে না বাস্তব গ্যাসের লেখচিত্রের সঙ্গে। এখন এই অ্যামাগার পার্টটা অবশ্যই তোমরা বই থেকে একটু ভালো করে দেখে নিবে, কারণ এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনাও বেশি। সিকিউ যেহেতু একবার আসছে 10 বোর্ডে, পরের বার হোক বা নেক্সট বার যখনই আসুক এই জিনিসটা এখন থেকে গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আচ্ছা, 14 নম্বর কোয়েশ্চেন এসেছি। 14 নম্বর কোয়েশ্চেনটা যেটা বলেছে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যসূচক মানদণ্ড। আদর্শ গ্যাসের মানদণ্ডের মধ্যে হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু আরটি। হ্যাঁ, এটা আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য। এই যে পেষণ গুণাঙ্ক, পেষণ গুণাঙ্ক যখন 0 হয়, সেই পেষণ গুণাঙ্কের মান হচ্ছে অবশ্যই পেষণ গুণাঙ্কের মান 0 মানে বাস্তব আদর্শ গ্যাস। আর যদি এর মান যদি পজিটিভ বা ঋণাত্মক পজিটিভ বা নেগেটিভ হয়, তখন সেটা হচ্ছে বাস্তব গ্যাস হইতে পারে। ঠিক আছে। আর একটা 3 নম্বর পয়েন্ট হচ্ছে এসটিপিতে মোলার আয়তন 22.414 লিটার। এই ক্ষেত্রে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য কিন্তু এই দুইটা, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি আর পেষণ গুণাঙ্কের মান 0। এসটিপিতে মোলার আয়তন 22.4 লিটার, এটা হচ্ছে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য না। ঠিক আছে। তারপরে 15 নম্বর যে বৈশিষ্ট্য দেখো, বাস্তব গ্যাসের সমীকরণ কোনটি? বাস্তব গ্যাসের সমীকরণটা কিন্তু ভ্যান ডার ওয়ালসের সমীকরণ, আমি ক্লাসে বলছিলাম। তাহলে এখানে আর কিছু দেখার দরকার নেই, সি নম্বরটাই হবে आंसर, যেহেতু এটাই একমাত্র ভ্যান ডার ওয়ালসের সমীকরণের মতন আছে, এটাই হবে आंसर। তারপরে 16 নম্বর কোশ্চেন দেখো, এখানে যে অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী অ্যাসিড, লুইস ক্ষার, লুইস অ্যাসিড, বোনসেট লাউরি অ্যাসিড, এই কোশ্চেন গুলোর কিছু শর্টকাট আছে, কিন্তু এইটা কিন্তু একটা বিস্তারিত বিষয়। আমি এই অধ্যায়ের অনুবন্ধী ক্ষার, অ্যাসিড, বোনসেট লাউরির বিষয়গুলো যেই অ্যাসিড ক্ষারের সম্পর্কিত, এইগুলো আমি স্কিপ করছি, কারণ এই চ্যাপ্টারটার এই অংশটা নিয়ে আমি আলাদা একটা ক্লাস নেবো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক স্টুডেন্টের এই জিনিসটা বুঝতে অসুবিধা হয় যে কোনগুলো অ্যাসিড কোনগুলো ক্ষার, কোশ্চেনে দিলে এইগুলোর কোনটা অ্যাসিড ক্ষার ভালোভাবে চিনতে পারে না। তারপরে অ্যাসিডের ক্রম দিলে কোনটা শক্তিশালী অ্যাসিড কোনটা দুর্বল অ্যাসিড এটা ভালো করে জানতে পারে না। সেই জন্য ওইটা আমি আলাদা একটা টপিকে নেব, কিন্তু আপাতত অনুবন্ধী ক্ষার অনুবন্ধী অ্যাসিড চেনার একটা সহজ উপায় আছে। দেখো যে যদি কোনো কোশ্চেনে যদি অনুবন্ধী ক্ষার কোনটি অনুবন্ধী ক্ষার জিজ্ঞেস করে, যেরকম এখানে হাইড্রোক্সিল আয়ন দেওয়া আছে, এই আয়নটার একটা অনুবন্ধী ক্ষার নির্ণয় করতে বলছে, তাহলে এই শর্টকাট উপায়টা দেখবা যে কোনটাই একটা হাইড্রোজেন তোমার বেশি আছে। হ্যাঁ, কারণ অনুবন্ধী ক্ষার কখন হয়, যখন একটা প্রোটন সে দান করে আসে। ঠিক আছে, সরি, যখন একটা প্রোটন একটা দান করে আসে। এখন দেখো যে একটা হাইড্রোজেন কম কোথায় আছে, সেইটাই হবে ওর অ্যান্সার। তাহলে এইটা হাইড্রোক্সিল আয়ন না? এখন হাইড্রোক্সিল আয়নে আমি দেখি যে হাইড্রোজেনের এই প্রোটন আয়নটা কোথায় কম আছে। দেখো তো এইখানে অক্সিজেন আয়ন যেটা, এখানে কিন্তু তোমার হাইড্রোজেন আয়নটা কিন্তু কম আছে, তাহলে এটাই অ্যান্সার হবে। তাহলে অনুবন্ধী ক্ষার যেগুলা, অনুবন্ধী ক্ষার নির্ণয় করার ক্ষেত্রে দেখতে হবে যে একটা হাইড্রোজেন কম থাকবে। একটা হাইড্রোজেন যদি কম থাকে তখন সেটা হবে অনুবন্ধী ক্ষার, আর যখন একটা হাইড্রোজেন বেশি থাকবে তখন সেটা হবে অনুবন্ধী অ্যাসিড। ঠিক আছে। তাহলে সহজ উপায় মনে রাখার উপায় হলো যে একটা হাইড্রোজেন বা প্রোটন, হাইড্রোজেন আয়ন বা প্রোটন যদি কম থাকে সেটা অনুবন্ধী ক্ষার। ঠিক আছে, অনুবন্ধী ক্ষার। আর অনুবন্ধী অ্যাসিড কিভাবে নির্ণয় করব, যে যেখানে একটা হাইড্রোজেন বেশি থাকবে সেটা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড। তাহলে সেরকম একটা উদাহরণ দেখে নি আগে, এই কোশ্চেনটার আগে একটা অনুবন্ধী অম্ল দেখি। হ্যাঁ, এই কোশ্চেনটাই দেখো যে এই কোশ্চেনের ক্ষেত্রে আগের তো অ্যান্সারটা বলে দিই, অ্যান্সারটা হবে এ। হ্যাঁ, এটা হবে অনুবন্ধী অম্ল। এখন দেখো এইখানে এই অ্যামোনিয়াম
আয়ন, এই অ্যামোনিয়াম আয়নে দেখো একটা হাইড্রোজেন কিন্তু এই অ্যামোনিয়া থেকে বেশি আছে, ঠিক আছে? এই হাইড্রোজেনটা যখন ত্যাগ করতেছে তখন কিন্তু এইটাতে রূপান্তরিত হচ্ছে। তাহলে যে হাইড্রোজেন ত্যাগ করে সেই তো অ্যাসিড, আর যে হচ্ছে আর ওই হাইড্রোজেনটা ত্যাগ করার পর যা তৈরি হয় সেটাই হচ্ছে ক্ষার, অর্থাৎ যে এই ভাষায় এটাকে বলা হয় অনুবন্ধী ক্ষার। এখন এই অ্যামোনিয়াম আয়নের ক্ষার, অনুবন্ধী ক্ষার হচ্ছে এইটা, তাহলে তার অনুবন্ধী অম্ল হবে এইটা, মানে একে অপরের পরিপূরক বিষয়টা। তাহলে এখানে আবার দেখো যে পানি আর হাইড্রোক্সিল আয়ন, এখানে যদি আমি দেখি যে হাইড্রোজেনের এখানে কিন্তু হাইড্রোজেন একটা কম আছে, ঠিক আছে, এখানে আবার বেশি আছে, অর্থাৎ এ কিন্তু আবার অম্ল, কারণ এ একটা হাইড্রোজেন ত্যাগ করে এটাতে পরিণত হয়েছে। তাহলে এ হচ্ছে অম্ল আর এ হচ্ছে আবার ক্ষার। তাহলে এখানে কোশ্চেন বলছে এই বিক্রিয়ায় অনুবন্ধী অম্ল কোনটি? অনুবন্ধী অম্ল কোনটি? যে এই অ্যামোনিয়াম আয়নটা যখন প্রোটন ত্যাগ করে দিচ্ছে তখন এটা তৈরি হচ্ছে, তাহলে অবশ্যই অম্ল, আর এই অবশ্যই অনুবন্ধী ক্ষার। তাহলে এটা যখন ক্ষার ছিল তাহলে এটা হচ্ছে তার অবশ্যই অনুবন্ধী অম্ল, তাহলে এইটাই হবে অ্যান্সার, এ নম্বর। 19 নম্বর কোশ্চেনে আসি। 19 নম্বর কোশ্চেনে 17টা একটু দেখে যাই যে কোনটি কার্বনেট মূলকের বাইকার্বনেট মূলকের অনুবন্ধী ক্ষারক। আমি আর একবার শর্টকাটটা বলে দিলাম যে অনুবন্ধী ক্ষারক নির্ণয় করব যে কিভাবে। যে ক্ষারক নির্ণয় করতে বলে দেখবো যে হাইড্রোজেন আয়ন কোথায় কম আছে, একটা হাইড্রোজেন বা প্রোটন কোথায় কম আছে। দেখো তো এইখানে এইটার ক্ষেত্রে এই এখানে তো একটাই প্রোটন ছিল, তাহলে এখানে যদি একটা প্রোটন চলে যায় তাহলে কি থাকে? কোনো প্রোটন কিন্তু থাকার কথা না, তাহলে অ্যান্সার কিন্তু ডি হবে। অ্যান্সার হবে ডি। 19 নম্বর কোয়েশ্চেনে আসি যে কোনটি উভধর্মী আয়ন। আচ্ছা, এখানে বলছে কোনটি উভধর্মী আয়ন। উভধর্মী আয়নের মধ্যে অ্যান্সার হবে এ, হাইড্রোজেন সালফাইড, এটা হবে অনুবন্ধী আয়ন, উভধর্মী আয়ন। এখানে হাজারিনাক স্যারের বইয়ে কোনগুলো উভধর্মী কোনগুলো হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত বা ঋণাত্মক আয়ন, এইগুলো হচ্ছে আলাদা আলাদা ভাবে দেওয়া আছে, ওইখান থেকে একটু দেখে নিও। ওইখানে সবগুলো চার্ট আছে, ওইখানে একটা শর্টকাট দেওয়া থাকার কথা যে ও সাথী ফিরবে না হাই, এই চার্টের মাধ্যমে কোনগুলো উভধর্মী সেগুলো ভালো করে জানা যায়, ওইগুলো একটু ভালো করে দেখে নিও। 20 নম্বরটায় আসে যে বোনস্ট্যাট লাউরির মতবাদ অনুযায়ী, বোনস্ট্যাট লাউরির মতবাদটাই হচ্ছে কিন্তু পোটনিক মতবাদ। হ্যাঁ, পোটনিক মতবাদ হচ্ছে যারা প্রোটন দান করে তারাই হচ্ছে অ্যাসিড, যারা প্রোটন গ্রহণ করে তারাই হচ্ছে ক্ষার। এখন এখানে বলেছে যে পিএইচ 4+ একটি অম্ল, অ্যাসিড হচ্ছে প্রোটন দাতা, অ্যাসিড ইলেকট্রন গ্রহীতা। এখন অ্যাসিড কিন্তু ইলেকট্রন গ্রহীতা না, ঠিক আছে? তাহলে এই অ্যান্সারটা যেহেতু সঠিক না তাহলে অবশ্যই 1 ও 2 সঠিক হবে, যেহেতু 3 নম্বরের এখানে কোনো স্কোপ নাই, তাহলে 1 আর 2 সঠিক, কারণ অ্যাসিড তো প্রোটন দাতাই, আর এটাও একটা অম্ল হইতে পারে কারণ এখান থেকে একটা প্রোটন সে দান করার মতন ক্যাপাবিলিটি সে রাখে। 21 নম্বর কোয়েশ্চেনটা বলেছে লুইস অ্যাসিড কোনটি। এখন লুইস অ্যাসিড আর লুইস ক্ষার হচ্ছে তোমার আরেকটা মতবাদ, এই মতবাদেরটাও আমি একটু হালকা জানিয়ে রাখি, যারা মুক্তজোড়ী ইলেকট্রন দান করে তারা হচ্ছে ক্ষার, আর যারা মুক্তজোড়ী ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে অম্ল। এখানে আবার শর্টকাটটা কি, যাদের অষ্টক পূর্ণ, অষ্টক পূর্ণ যাদের, তারাই হচ্ছে লুইস অ্যাসিড। তারাই হচ্ছে লুইস অ্যাসিড, যাদের অষ্টক পূর্ণ তারাই লুইস অ্যাসিড, আর যাদের অষ্টক পূর্ণ সরি উল্টে হয়ে গেল, যাদের অষ্টক পূর্ণ না, যাদের অষ্টক পূর্ণ না তারাই হচ্ছে লুইস অ্যাসিড। দেখো তো অ্যালুমিনিয়াম ক্লোরাইডে অষ্টক কি পূর্ণ হয়েছে? অষ্টক কিন্তু পূর্ণ হয়নি, দুইটা ইলেকট্রনে কিন্তু ঘাটতি আছে। আর লুইস অ্যাসিডে যেহেতু আমার ইলেকট্রনের চাহিদা থাকে, যেহেতু দুইটা মুক্তজোড়ী ইলেকট্রন গ্রহণ করে, তাই সেজন্যই তো সে অ্যাসিড হচ্ছে। আর অ্যালুমিনিয়াম ক্লোরাইডেও কিন্তু মুক্তজোড়ী ইলেকট্রনের প্রয়োজন আছে, ঘাটতি রয়েছে দুইটা,
সেজন্য এটি হচ্ছে লুইস অ্যাসিড। তুমি যদি এখানে ফসফেটের এই PH3 এর ক্ষেত্রে দেখো যে এটা কিন্তু অষ্টক পূর্ণ, এটার ক্ষেত্রেও মুক্তযোগী ইলেকট্রন শেয়ার করছে তোমার অ্যালকাইল মূলকের সঙ্গে, এটাও কিন্তু অষ্টক পূর্ণ। পানি, এটা তো অষ্টক পূর্ণ অবশ্যই। তাহলে এখানে অষ্টক পূর্ণটা না কে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড, এটাই হচ্ছে লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড কারা? যারা হচ্ছে অষ্টক পূর্ণ তারাই হচ্ছে লুইস অ্যাসিড, যারা হচ্ছে পূর্ণ, সরি যাদের অষ্টক পূর্ণ, এটা বারবার আমার একটু ভুল হচ্ছে, সরি, এটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখো যে যাদের অষ্টক পূর্ণ না তারাই হচ্ছে অ্যাসিড, আর যাদের অষ্টক পূর্ণ তারাই হচ্ছে ক্ষার। ঠিক আছে, যাদের অষ্টক পূর্ণ তারা অ্যাসিড, যাদের পূর্ণ না তারা অ্যাসিড, যাদের পূর্ণ তারা হচ্ছে ক্ষার। 22 নম্বর কোশ্চেনটা দেখো যে হু কর্তৃক অনুমোদিত পানযোগ্য পানির পিএইচ এর মান কত? অ্যান্সারটা হবে তোমার 6.5 থেকে 8.5। 23 নম্বর কোশ্চেন হচ্ছে টিডিএইচ এর সর্বোচ্চ মাত্রা হল, এটা হচ্ছে 500 ppm, তোমরা সবাই জানো। কোনটি লুইস ক্ষার? এটা দেখো লুইস ক্ষার চেয়েছে, তাহলে এখানে দেখতে হবে যে আগের কোশ্চেনটা দেখো, আগের কোশ্চেনটা ছিল কিন্তু লুইস অ্যাসিড, অর্থাৎ তাদের অষ্টক কিন্তু পূর্ণ ছিল না। যাদের অষ্টক পূর্ণ থাকবে না তারাই হচ্ছে লুইস অ্যাসিড। আর লুইস ক্ষার কারা? লুইস ক্ষার হচ্ছে যাদের অষ্টক পূর্ণ থাকবে। অষ্টক পূর্ণ কার আছে এখানে? অষ্টক পূর্ণ অবশ্যই পানির আছে, তাহলে হচ্ছে লুইস ক্ষার হবে পানি। ঠিক আছে, অ্যান্সার হবে পানি, খুব ইজিলি। তারপরে হচ্ছে 25 নম্বর, কোন গ্যাসের তাপমাত্রা চাপ দ্বিগুণ করালে আয়তনের কি পরিবর্তন হবে? তা এখানে আমরা তো সম্পর্ক জানি যে P1V1 বাই PVT সমান সমান K। আর এইখান থেকেই তো আমাদের সূত্র আসে যে P1V1 T1 সমন্বিত সূত্র ইজ ইকুয়াল টু P2V2 বাই T2। তা এখানে দেখো যদি চাপ দ্বিগুণ করা হলে আয়তনের কি, এখানে কোনো গ্যাসের তাপমাত্রা চাপ দ্বিগুণ করা হলে আয়তনের কিরূপ পরিবর্তন হবে? এখন চাপ দ্বিগুণ করতেছি, তাপমাত্রাও দ্বিগুণ করতেছি, তাহলে আয়তনের কি পরিবর্তন? দুইটাই যদি এখন দ্বিগুণ করি তাহলে দ্বিগুণ দ্বিগুণে কেটে যাবে না? কেটে গেলে তো আয়তন দুটোই সমান থাকবে, তাহলে কি হবে যে কোনো পরিবর্তন ঘটবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। 26 নম্বর কোশ্চেনটা দেখো যে 1 অ্যাটমসফিয়ার সমান কত প্যাসকেল? এটা হচ্ছে মুখস্থ কোশ্চেন, এটা এসআই এককে চেয়েছে, তাহলে এটা সি নম্বর অ্যান্সার হবে। 27 নম্বর কোশ্চেনটা কি দেখো যে গ্রামের ব্যাপন সূত্র কোনটা? তো গ্রামের ব্যাপন, এই দেখো কোশ্চেনে কিন্তু এইখানে সেই টপিকটা চলে আসছে যে গ্রামের ব্যাপন সূত্র কোনটি, আর এখানে দেখো সূত্রের সঙ্গে কিন্তু একটা সম্পর্ক রিলেটেড কোশ্চেনও দিয়েছে। অনেকে কিন্তু তোমার মনে হবে যে অ্যান্সার তো এইটাও হইতে পারে, কারণ আর ব্যস্তনৈতিক 1/m তো এখানে যদি কোশ্চেনে যদি রুট ওভার এখানে দিয়ে দিত, মনে করো যে কোশ্চেন দিয়ে দিয়েছে, তাহলে তুমি কিন্তু চোখ বন্ধ করে অনেক সময় এটাও অ্যান্সার মেরে দিতে পারতে, কিন্তু আমার কিন্তু চেয়েছে সূত্র নট সম্পর্ক। আমার যখন সম্পর্ক চাইতো তখন কিন্তু আমি এটা অ্যান্সার দিতে পারতাম যদি রুট ওভার এম থাকতো, কিন্তু আমার তো সূত্র এসেছে, তাহলে সূত্রটা কি? R1/R2 ইজ ইকুয়াল টু রুট ওভার M2/M1, ব্যস্ত নই সম্পর্ক। তাহলে যদি এটা আমি এইভাবে লিখি, এইভাবে অ্যান্সার আসে, তাহলে অ্যান্সারটা হবে এ। ঠিক আছে, 28 নম্বরটা দেখো, 1 মোল গ্যাসের গতিশক্তি কোনটি? এটা তোমরা পারবা, এই জন্য আর দেখাচ্ছি না। এসআই এককে আর এর মান কত? এসআই এককে আর এর মান তো তোমরা জানোই, 8.314 জুল পার মোল পার কেলভিন। 30 নম্বর কোশ্চেনে বলেছে অ্যাসিড বৃষ্টির বেলায় অধঃক্রমে বৃষ্টির পানিতে পিএইচ এর মান কত হতে পারে? এখানে অ্যান্সারটা বলেছে পিএইচ এর মান কত হতে পারে, এটার অ্যান্সার হচ্ছে 5.6 থেকে অবশ্যই কম হতে হবে। 5.6 থেকে অবশ্যই কম হইতে হবে। ঠিক আছে, কম যদি হয় তাহলে 5.3 কিন্তু 5.6 থেকে কম, তাহলে অ্যান্সারটা হবে ডি। ঠিক আছে, আচ্ছা 31 নম্বর কোশ্চেনটা দেখো, আরএমএস বেগ নির্ণয় করতে বলেছে 27 ডিগ্রি তাপমাত্রায় অক্সিজেনের। তো এইখানে দেখো কি কি দিয়া আছে, এখানে আমার টি দিয়া আছে, এখানে আমার এম দিয়া আছে, এখানে হচ্ছে আর এর মান তো আমরা জানি এসআই এককে। আরএমএস বেগের মান সূত্র তো হচ্ছে আমরা জানি √3 RT/m। ঠিক আছে, 3 RT/m। এখন এই ক্ষেত্রে সবই ঠিক পাতালাম, তাও আমাদের অনেকের অ্যান্সার ভুল যাবে। কেন ভুল যাবে? এই এম আর যেহেতু আমি এসআই এককে ব্যবহার করতেছি, তাহলে এমটা অবশ্যই আমার এসআই এককে ব্যবহার করতে হবে। তা এম যেটা আমরা ব্যবহার করতাম ওটা তো গ্রাম, ওটা তো সিজিএস একক, ওটা তো আমার এসআই এককে কনভার্ট করা হয় না।
তাহলে অবশ্যই এম যেটা থাকবে ওইটার সঙ্গে 10⁻³ গুণ করে দিতে হবে, তাহলে যেটা আসবে ওইটাও কেজি এককে আসবে, অর্থাৎ এসআই এককে কনভার্ট হয়ে যাবে, তাহলে অ্যান্সারটা আমাদের সঠিক অ্যান্সার আসবে। এটা অবশ্যই তোমরা খাতায় ক্যালকুলেট করে নিও, যদিও এটার অ্যান্সার হবে বি, আগেতে করেছিলাম, জানা আছে। ঠিক আছে, 32 নম্বর কোশ্চেনে আসো যে পি বনাম 1V এর লেখচিত্র কোনটি, এটা তো আগের দিনই দেখেছিলাম, এটার অ্যান্সার হবে এইটা। তোমাদের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে এই অধ্যায়ের লেখচিত্র সম্পর্কিত কোশ্চেন গুলো অবশ্যই একটু ভালো করে দেখে রাখবে, কারণ লেখচিত্র রিলেটেড কোশ্চেন গুলো এই অধ্যায় থেকে হট টপিক। এখান থেকে প্রত্যেক বছর কোশ্চেনে কিছু না দিক একটা কোশ্চেন হলেও সেটা লেখচিত্র রিটেন টাইপের হইতে পারে। 33 নম্বর কোশ্চেনটা বলেছে কোনটি যে নিচের কোনটি তীব্র অ্যাসিড। তীব্র অ্যাসিড হচ্ছে এইটা। এখন তীব্র অ্যাসিডের একটা ক্রম আছে, কোনটি তীব্র অ্যাসিড কোনটি তীব্র ক্ষার। তোমাদের হাজারি নাক স্যারের বইয়ে তোমাদের একটা চার্ট মতন দেওয়া আছে বা ক্রম মতন দেওয়া আছে যে তীব্র অ্যাসিডের ক্রম, যে প্রথমটা হচ্ছে হাইপোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোজেন ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, ক্লোরাইড, আয়োডাইড, তারপর হচ্ছে নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড। এই যে প্রথম 7টা অ্যাসিড রয়েছে ওই ক্রমের, ওই প্রথম 7টা অ্যাসিড একটু ভালো করে দেখবা, তাহলেই তোমাদের আর কোনো কোশ্চেনে বাদ হবে না। আর তুমি যদি এইখান থেকে এই তীব্র অ্যাসিড ক্ষার এর জারণ মান নির্ণয় করতে যাও, তাহলে প্রত্যেকটার যদি আমি জারণ মান নির্ণয় করতে যাই, তাহলে প্রত্যেকটা কোশ্চেনে যদি আমি জারণ মান নির্ণয় করতে যাই, তাহলে এক একটা কোশ্চেনের জন্যও তো আমার 5 সেকেন্ড 6 সেকেন্ড আমার সময় নষ্ট হচ্ছে। তা আমি ওই সময়টা কেন নষ্ট করব যদি আমি ওটা মুখস্থ করে রাখতে পারি। তাহলে 33 নম্বর কোশ্চেনের হচ্ছে অ্যান্সার হবে হাইপোক্লোরিক অ্যাসিড। এই প্রথম 7টা ক্রম হচ্ছে যে প্রথম সবচেয়ে শক্তিশালী হচ্ছে হাইপোক্লোরিক অ্যাসিড, তারপরে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তারপরে হাইড্রোজেন ক্লোরাইড, ব্রোমাইড, ক্লোরাইড, হাইড্রোজেন প্রথম আয়োডাইড, হাইড্রোজেন আয়োডাইড, ব্রোমাইড, তারপরে ক্লোরাইড, তারপরে হচ্ছে ফ্লোরাইড, অর্থাৎ নিচের দিক থেকে আসবে। ঠিক আছে, আর ওইগুলোর পরে আসবে হচ্ছে নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, এইভাবে যাবে। 34 নম্বরটায় আমরা আসি। 34 নম্বর কি বলেছে, কোনটি পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা অনেকের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হয় যে কোনটি পরম শূন্য তাপমাত্রা। অনেকে -273 ডিগ্রি সেলসিয়াসে কনফিউশন থাকে, অনেকে থাকে 0 ডিগ্রি সেলসিয়াস। আসলে যখন পরম শূন্য তাপমাত্রা বলবে, যদি আমি সেটা সেলসিয়াস এককে নিই, সেলসিয়াসে নিলে অবশ্যই অ্যান্সার হবে 273.16 ডিগ্রি সেলসিয়াস। এটা যেন কখনো ভুল না হয়, ঠিক আছে। -273.273 ডিগ্রি সেলসিয়াস, এটাই হচ্ছে সেলসিয়াসে পরম শূন্য তাপমাত্রা। এইটা সমান সমান হচ্ছে 0 কেলভিন, অর্থাৎ কেলভিন এককে পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন, এবং সেলসিয়াস এককে -273.273 ডিগ্রি সেলসিয়াসই হলো পরম শূন্য তাপমাত্রা। এই তাপমাত্রায় তাত্ত্বিকভাবে গ্যাসের আয়তন শূন্য হয়, কিন্তু বাস্তবে এটা সম্ভব না। সেই জন্য অনেক সময় এটা কোশ্চেন আসতে, একটা বিষয় আসতে পারে যে তোমার বয়েলের যে সূত্রে, বয়েল যে সূত্রের ওর যে লেখ চিত্রটা পি বনাম ভি, এটা অধিবৃত্ত হয় কেন? অধিবৃত্ত না হয়ে এটা তো একদম শেষ লেখ চিত্রের যেই কলামটা আছে, এই সারিটা আছে, ওইটার সঙ্গে তো মিশে যেতে পারতো, কিন্তু আয়তন কখনো কিন্তু শূন্য হইতে পারে না, যার কারণে একটা স্টেজে গিয়ে কিন্তু আয়তন স্থির হয়ে যায়, যার কারণে কার্ভটা অনেক সময় এরকম হয় যে এরকম দিকে চলে যায়। আর যদি তোমার সেটা আয়তনটা শূন্য হয়ে যেত, তাহলে কিন্তু এরকম হতে পারতো, ঠিক আছে। এটা হচ্ছে এইটা খর রিলেটেড কোয়েশ্চেনের জন্য আসতে পারে। তারপর দেখো যে 35 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে যে, আগের কোয়েশ্চেনের অ্যান্সারটা হবে এই যে -273 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 35 নম্বর কোয়েশ্চেনটা আসি। 35 নম্বর কোয়েশ্চেনে বলছে নিচের কোন লেখ চিত্রটি গ্যাসের কোন সূত্রকে সমর্থন করে। এখানে বলেছে গ্যাসের আয়তন, তাপমাত্রা। আচ্ছা, ভি আর টি এর মধ্যে কার সূত্র? ভি আর টি এর মধ্যে যেহেতু পি এখানে স্থির আছে, তাহলে অবশ্যই এটা চার্লসের সূত্র, ঠিক আছে। বি অ্যান্সার হবে সি নম্বর। আচ্ছা, 36 নম্বর কি বলেছে, পানির জলীয় হুয়ের অনুপাতে কডের সর্বোচ্চ মান কত? এটার অ্যান্সার হবে 10 ppm। 37 বলেছে গ্যাসের গতিশক্তি নির্ভর করে। গ্যাসের গতিশক্তি নির্ভর করে অনলি তার তাপমাত্রার উপরে। এখানে দেখো, এখানে অনেকগুলো নিয়ামক দেওয়া আছে, তাপমাত্রা তো আছেই, কিন্তু তার সঙ্গে আরো কিছু উপাদান দিয়েছে। কিন্তু যেহেতু গ্যাসের গতিশক্তি অনলি অনলি তাপমাত্রার উপর নির্ভর করে, তাহলে এখানে অ্যান্সার হবে সঠিক উত্তর নাই, ঠিক আছে। জৈব অজৈব উভয় দূষণে অক্সিজেনের পরিমাণ নির্দেশ করে কোনটি? জৈব অজৈব দূষণ দুটোই নির্দেশ করে হচ্ছে কর্ড, কারণ কর্ড হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এখানে জৈব দূষক অজৈব দূষক
দুটোইকে নিষ্কৃত করতে যে পরিমাণ অক্সিজেনের চাহিদা সেটাই হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। 38 নম্বর কোশ্চেনে আসি। 38 নম্বর কোশ্চেনটা তো গেল, 39 নম্বর কোশ্চেনে আসো। যে বলেছে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8 অ্যাটমসফিয়ার চাপে কোনো গ্যাসের ঘনত্ব এত দিয়ে আছে, আণবিক ভর কত? আমি তো সূত্র দেখিয়েছি যে আণবিক ঘনত্ব নির্ণয় সূত্র কি, PM/RT। ঠিক আছে, এখানে সবই দেওয়া আছে, এখানে এম এর মানটা নির্ণয় করতে হবে। এম এর মানটা নির্ণয় করার জন্য যা তথ্য দেওয়া আছে এখানে সবই দেওয়া আছে, তোমরা শুধু মানটা বসাই দিবা, অ্যান্সার চলে আসবে। আচ্ছা, 40 নম্বর কোশ্চেন দেখো যে স্থির তাপমাত্রা আরএমএস বেগের সঠিক ক্রম কোনটি? আরএমএস বেগের সঠিক ক্রম কোনটি, এটাও তো আমরা তোমার আণবিক ভর নির্ণয় করে করতে হবে। যে দেখো যে আরএমএস বেগের সঙ্গে কিরাম সম্পর্ক, যে আরএমএস বেগ, এটাকে আর দিয়ে প্রকাশ করলাম আমি। আরএমএস বেগ, এটার সঙ্গে তোমার সম্পর্ক, আণবিক ভরের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে যার আণবিক ভর কম তার আরএমএস অবশ্যই বেগ বেশি হবে। তাহলে এখানে দেখো হাইড্রোজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড, এই ক্রমটাই সঠিক আছে। যে হাইড্রোজেনের আণবিক ভর সবচেয়ে কম, তাই এর আরএমএস বেগ সবচেয়ে বেশি, তার চেয়ে এর একটু বেশি আছে আণবিক ভর, তাই এটা থেকে এর একটু কমে যাচ্ছে। এরকম ভাবেই যাবে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে অ্যান্সার হবে এ নম্বর। তাহলে 41 নম্বর কোয়েশ্চেনে বলেছে যে দুটি গ্যাসের গড় গতিশক্তি কখন সমান হয়? দুটি গ্যাসের গড় গতিশক্তি তখনই সমান হবে যখন তাদের তাপমাত্রা সমান হবে। কারণ কোনো গ্যাসের গড় গতিশক্তি যেটাই হোক, আণবিক কোনো গ্যাসের গড় গতিশক্তি হোক, আরএমএস বেগ হোক, বা হচ্ছে তোমার সিআরএমএস বেগ হোক, যেটাই হোক না কেন, সবগুলোর ক্ষেত্রেই যে একটা মাত্র নিয়ামক থাকে সেটা হচ্ছে তাপমাত্রা। আর যেখানে তাপমাত্রা সমান হবে সেখানে গতিশক্তিও সমান হবে, আরএমএস বেগও সমান হবে। 42 নম্বরটা দেখো যে কোনটি পানির অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী? আমি তো বলেছিলাম যে স্থায়ী ক্ষরতা, অস্থায়ী ক্ষরতা এখান থেকে কোশ্চেন আসতে পারে। এখানে একটা কোশ্চেন অলরেডি দিয়েছে যে অস্থায়ী ক্ষরতার জন্য কোনটি দায়ী। তা আমি বলেছিলাম যে কোন একটা হচ্ছে বাইকার্বনেট মূলক, একটা হচ্ছে কার্বনেট মূলক। যেটা বাইকার্বনেট মূলক থাকবে সেটা হচ্ছে স্থায়ী ক্ষরতা, আর যেটা বাইকার্বনেট মূলক থাকবে সেটা অস্থায়ী ক্ষরতা, আর যেটা কার্বনেট মূলক থাকবে সেটা হচ্ছে স্থায়ী ক্ষরতা। এখানে দেখো কার্বনেট মূলক আছে, তাহলে এটা হচ্ছে স্থায়ী। আর এখানে দেখো এটা হচ্ছে বাইকার্বনেট মূলক আছে, এটা হচ্ছে অস্থায়ী ক্ষারতা। ঠিক আছে, তাহলে 43 নম্বর কোশ্চেনে আসো যে নিচের কোনটি গিল-লেসকের সূত্রকে সমাধান করে? গিল-লেসকের সূত্রটা আমাদের কার কার মধ্যে সম্পর্ক ছিল? পি আর টি এর মধ্যে। এখন পি আর টি এর মধ্যে কি সম্পর্ক ছিল? সমানুপাতিক সম্পর্ক ছিল। তাহলে অ্যান্সার হবে অবশ্যই এ। অ্যান্সার অবশ্যই এ। আচ্ছা, 44 নম্বর কোশ্চেনটা কি বলেছে? 1.5 অ্যাটমসফিয়ার চাপ, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি গ্যাসের আয়তন এত হলে উক্ত তাপমাত্রা দ্বিগুণ চাপে আম, চাপে গ্যাসটির আয়তন কত হবে? এখন বলেছে এই একটা জিনিস দেখো যে এখানে তোমাদের তিনটা তথ্যই দিয়েছে, কিন্তু আমার কিন্তু সব তথ্য লাগতেছে না। কারণ এখানে বলেছে তোমার উক্ত তাপমাত্রাটা কিন্তু একই থাকতেছে। তাপমাত্রাটা কি ছিল? এই 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রাটা কিসের ক্ষেত্রে এক থাকে? বয়েলের ক্ষেত্রে এক থাকে না, বয়েলের সূত্রে। তাহলে তাপমাত্রা যেহেতু এক থাকতেছে, তাহলে আমার এটা বয়েলের সূত্র। বয়েলের সূত্র কার কার মধ্যে সম্পর্ক ছিল? পি আর ভি এর মধ্যে। এখানে এখানে এটা হচ্ছে P1, এটা হচ্ছে V1, এটা হচ্ছে চাপ দ্বিগুণ করে দিয়েছে, তাহলে চাপ দ্বিগুণ করলে 2P1। ঠিক আছে, 2P1। আর V2 টা নির্ণয় করতে পেরেছে। যে মানগুলো আছে সমীকরণের সূত্রে বসাই দিবা, অ্যান্সার যেটা আসবে সেটাই। এগুলো করা ম্যাথ, ঠিক আছে। আচ্ছা, 35 নম্বরটা দেখো যে গ্রিন হাউস গ্যাসের মধ্যে নিম্নের কোনটি বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি থাকে? এখন এই কোশ্চেনটা খুবই কমন কোশ্চেন, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এখন আরেকটা জিনিস জেনে রাখো যে গ্রিন হাউস গ্যাসের মধ্যে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড থাকলেও সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে কিন্তু সিএফসি গ্যাস, ক্লোরোফ্লোরোকার্বন। ঠিক আছে, তারপরে 46 নম্বর কোয়েশ্চেন দেখো এসএটি। এই কোয়েশ্চেনটা আর একবার হচ্ছে রিপিট হয়ে গেছে। এক নম্বর কোয়েশ্চেনও এই কোয়েশ্চেনটা ছিল। 47টা দেখো, সন্ধি তাপমাত্রায় নিচের পদার্থের অবস্থা কোনটি? সন্ধি তাপমাত্রায় তোমার তরল এবং মূলত স্ফটিক। সন্ধি তাপমাত্রায় তরল এবং স্ফটিক দুইটা আকারই একসঙ্গে থাকে, সেই জন্য হচ্ছে এটার অ্যান্সার হবে সি। এটাও মুখস্থ টাইপের কোশ্চেন, এখান থেকে এইগুলো একটু ভালো করে দেখে রাখবা। 48 নম্বর কোশ্চেনটা দেখো, এটা ভ্যান ডার ওয়ালসের সমীকরণ থেকে দিয়েছে। এখানে বলে 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের সমীকরণ কোনটি হবে? এই কোশ্চেনটার আগে 47 নম্বর কোশ্চেন আমার একটা ভুল হয়েছে।
এটা তরল স্ফটিক হবে না, এটা সন্ধি তাপমাত্রায় হচ্ছে বাষ্প এবং তরল একসঙ্গে অবস্থায় থাকবে। সন্ধি তাপমাত্রায় তোমার সন্ধি তাপমাত্রাটা হলো হচ্ছে 273.16 কেলভিন। এই তাপমাত্রায় এটাই হচ্ছে মূলত সন্ধি তাপমাত্রা। এই অবস্থায় কঠিন, তরল, বাষ্প তিনটাই একসঙ্গে থাকে। তা এখানে মূলত কঠিনতা তো আর দেয়া নাই, সেজন্য বাষ্প, তরল এই দুটোও যেহেতু সঠিক আছে, অ্যান্সার হবে ই নম্বর। ঠিক আছে, সন্ধি তাপমাত্রা হচ্ছে তোমার 273.16 বা 15 কেলভিন, যেটা অ্যান্সার প্রশ্নে দেওয়া থাকবে সেটাই অ্যান্সার। আর যদি এটার চাপ চাই, এটা হচ্ছে 4.15 তোমার পারদ চাপ। এই 4.15 মিলিমিটার পারদ চাপ আর তোমার 273.16 কেলভিন, এটাই হচ্ছে সন্ধি তাপমাত্রা এবং সন্ধি চাপ। আচ্ছা, 48 নম্বর কোশ্চেনটা একটু দেখো। 48 নম্বর কোশ্চেনে বলেছে যে 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের অবস্থার সমীকরণ কোনটি? ও আচ্ছা, ভ্যান ডের ওয়ালসের সমীকরণ চাইছে। এখানে দেখো, এখানে যে জিনিসটা চেয়েছে যে 4 গ্রাম হাইড্রোজেন, 4 গ্রামের মোল সংখ্যা কত? 2 হবে। 4 ভাগ হাইড্রোজেনের আণবিক কত? 2, তাহলে 2। তাহলে আমি যদি n স্কয়ার করি তাহলে অবশ্যই 4 থাকতে হবে। তাহলে এখানে 4 আর এখানে nb। সমীকরণটা কি ছিল? সমীকরণটা ছিল হচ্ছে তোমার p প্লাস n স্কয়ার a বাই v স্কয়ার ইন্টু v মাইনাস nb ইজ ইকুয়াল টু n। এটাই হচ্ছে প্রধান সমীকরণ ছিল হচ্ছে এই এ নম্বরটা। হ্যাঁ, এ নম্বরটা হচ্ছে সমীকরণ। এইখানে আমি এন এর মানটা বসাবো। তো এন এর মানটা আমি যদি বসাই তাহলে 2 স্কয়ার করলে 4 হয়, ভি স্কয়ার তো থাকে, আর এন এর মান তো 2 আছে, আর এন আর টি এখানে 2, অ্যান্সার হবে সি। 49 নম্বর কোশ্চেনে আসো। 49 কোশ্চেনটা কি বলেছে যে বয়েলের সূত্রের সাথে উদ্দীপকের চিত্রের সমন্বয়ে গঠিত সম্পর্ক হচ্ছে। এইখানেও এই জিনিসটার ক্ষেত্রে দুইটা অ্যান্সারই অনেক সময় রাইট ধরা হইতে পারে। কারণ দেখো যে পি এর সঙ্গে ভি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, পি সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক। আমি যদি এইটাকে সূত্র হিসেবে সম্পর্ক হিসেবে ধরি তাহলে অ্যান্সার আসে কিন্তু পিভি সমান সমান আর, তখন কিন্তু এইটা আসে। কিন্তু যখন আমি টিটাকে অ্যান্সার, টি ডারে আমি যখন আনতেছি সূত্রের ক্ষেত্রে পি ওয়ান ভি ওয়ান বাই টি, হ্যাঁ, তখন কিন্তু আরটা হচ্ছে এইটা হবে সূত্র, যখন আমি টিটাও সঙ্গে আনতে চাই। তাহলে এটার ক্ষেত্রে দুইটাই সঠিক। কিন্তু যদি বলে এখানে আবার আরেকটা জিনিস বলেছে বয়েলের সূত্রের সাথে, বয়েলের সূত্রের সঙ্গে যখন আমি হিসাবটা করব তখন অ্যান্সার হবে এ নম্বর, কারণ বয়েলের সূত্রে কিন্তু তাপমাত্রাটা স্থির ছিল। হ্যাঁ, আবার এখানে দেখো যে এই টিটা কে এর সঙ্গে গুণ আছে, স্থির থাকা কিন্তু মূলত ধ্রুব থাকা, আর এইখানে টিটা নেই, মানে এখানে বলতে গেলে টি এর মান 1 ধরলেও কিন্তু সেটা ধ্রুব আকারেই থাকা বোঝায়। কারণ ওইখানে কিছু না কিছু ভ্যালু তো আছে, একবারে জিরো হয়ে গেলে তো ধ্রুবকের মানও তো জিরো হয়ে যায়, কিন্তু বাস্তব ক্ষেত্রে তো সেটা সম্ভব না। তাহলে এইখানে টি এর মান যদি 1 ধরতাম তাহলে ওইটাই যেরকম সঠিক ছিল, আর এইটার ক্ষেত্রেও আমার মানটা সঠিক আছে, কারণ দুটোই ধ্রুব আকারে আছে। আর এই জন্য অ্যান্সার দুইটাই, পিভি ইজ ইকুয়াল টু কেটাও যেরকম সঠিক, পিভি ইজ ইকুয়াল টু কে টুটাও সঠিক। অনেক জায়গায় দেখলাম অ্যান্সারটা বি দেছে, কিন্তু আমাদের স্যাররা বলছিল এটাও সঠিক হবে। আম, কিন্তু চেষ্টা করবা বিটাই অ্যান্সার দেওয়ার জন্য, যেহেতু বেশিরভাগ জায়গায় বিটাই অ্যান্সারকে সঠিক ভাবে দিয়েছে। 50 নম্বর কোশ্চেনে দেখো যে নিচের কোনটি লুইস ক্ষারক? একটু আগেই দেখাইছি যে কিভাবে নির্ণয় করা যায়, যে যাদের তোমার যাদের হচ্ছে অষ্টক অপূর্ণ তারাই হচ্ছে লুইস অ্যাসিড, আর যাদের পূর্ণ তারাই হচ্ছে লুইস ক্ষার। এখানে পূর্ণ কার আছে? পূর্ণ আছে হচ্ছে এই যে এটা বি, অ্যামোনিয়া, এটাই যে লুইস ক্ষারক। 51 নম্বর কোশ্চেনটায় আসি। ডাল্টনের আংশিক চাপ সূত্র প্রযোজ্য ক্ষেত্রে কোনটি? এখন দেখো, আংশিক চাপ সূত্র তখনই কাজ করবে যখন কোনো গ্যাসের মিশ্রণ পরস্পর বিক্রিয়াহীন হয়। অর্থাৎ আমি 3-4টে গ্যাস নিলাম, তারা যদি পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে তারা কিন্তু আলাদা আলাদা ভাবে গ্যাসের চাপ দিতে পারবে না, তখন তারা সমন্বিত হয়ে যেয়ে অন্য একটা গ্যাসে রূপান্তরিত হবে। তাহলে ডাল্টনের আংশিক চাপের ক্ষেত্রে একটা প্রধান শর্ত ছিল যে গ্যাসগুলো অবশ্যই একে অপরের সাথে বিক্রিয়া করবে না। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা হবে তোমার নাইট্রোজেন এবং অক্সিজেন। এই দুইটা গ্যাস কিন্তু একে অপরের সঙ্গে বিক্রিয়া করে না। এটা অন কাইন্ড অফ মুখস্থ অ্যান্সারও ধরতে পারো, এটা একটু দেখে যেও। 52 নম্বর কোশ্চেনটা আসো যে আদর্শ পানির ডিও এর পরিসীমা কত? আদর্শ পানির ডিও এর পরিসীমা হচ্ছে 4 থেকে 8 মিলিগ্রাম পার লিটার।
এটা মুখস্থ কোয়েশ্চেন দেখিয়েছিলাম সেদিন। 53 নম্বর কোয়েশ্চেনটা যে লিটার অ্যাটমসফিয়ারে আর এর মান কত, এটা আবার রিপিট কোয়েশ্চেন হয়েছে। তাও আর একবার দেখিয়ে দিই, অ্যান্সারটা অবশ্যই 0.081। অনেক ক্ষেত্রে কনফিউশনের জন্য আমাদের এই অ্যান্সারটাও মনে হইতে পারে, কিন্তু অবশ্যই ভালো করে মনে রাখতে হবে 0.081। আবার আমাদের কনফিউশনের জন্য এখানে অ্যাটমসফিয়ারের জায়গায় অন্য কিছু দিতে পারে, ঠিক আছে। তারপরে 54 নম্বর কোয়েশ্চেনটায় আসো। এখানে দেখো আরো একটা লেখচিত্র রিলেটেড কোয়েশ্চেন। এখানে দেখো যে ভি বাই টি দিয়ে আমাদেরকে অনেক সময় কনফিউশন করার চেষ্টা করছে, কিন্তু এখানে দেখো পিটা কিন্তু স্থির আছে। পিটা যেহেতু স্থির আছে, পি স্থির থাকে কিসের সূত্রে? পি স্থির থাকে তো তোমার চার্লসের সূত্রে। চার্লসের সূত্রে যেহেতু স্থির থাকতেছে, তাহলে লেখচিত্রের সমর্থন করতেছে কারে? অবশ্যই চার্লসের সূত্রকে। 55 নম্বর কোয়েশ্চেন আসো, লেখচিত্রটি কোন সূত্রকে সমর্থন করে? এটা আবার লেখচিত্র রিলেটেড কোয়েশ্চেন। এখানে দেখো এটা সম্পর্ক ভি এর সঙ্গে টি এর সম্পর্ক, হ্যাঁ ভি এর সঙ্গে টি এর সম্পর্ক, তাহলে এটাও কি? এটাও চার্লসের সূত্র না? আগেরটার ক্ষেত্রে দেখো কি ছিল, আগেরটার ক্ষেত্রে আমাদের এইটা দেখে আমরা বুঝতে পারছিলাম যে তোমার চাপ অবশ্যই স্থির আছে, স্থির থাকবে চার্লসের সূত্রে। আর এটার ক্ষেত্রে আমরা দেখতেছি ভি এর সঙ্গে টি এর সম্পর্ক সমানুপাতিক, এই থেকে আমরা এটা দিতে পারতেছি। 56 নম্বর কোয়েশ্চেনটার অ্যান্সার আমি এখানে দেবো না, এটা অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের অ্যান্সারে জানাবা। এটা হচ্ছে সিকিউ রিলেটেড, এটা পুরোটাই একটা সিকিউ টাইপের কোয়েশ্চেন, এমসিকিউ তে দিয়েছে, যদি তোমরা শর্ট টাইমে করতে পারো। যদি এই কোয়েশ্চেনটা সিকিউ তে থাকতো তাহলে হয়তো বা এখানে এই মানগুলো একটা লিটার অ্যাটমসফিয়ারে দেওয়া থাকতো, এটা অবশ্যই একটা তোমার অর্থাৎ দুইটা ভিন্ন ভিন্ন এককে দেওয়া থাকতো, তোমাদের ওই জিনিসটা মার্কস করে নিয়ে হিসাব এখানে হিসাব করা লাগতো। এই অধ্যায়ে সবচেয়ে কঠিন যে বিষয়টা আমি আগেও বলেছিলাম যে অধ্যায়ের ম্যাথ গুলো কিন্তু অনেক কঠিন না, কিন্তু এখানে নাম্বার কমে যাওয়ার কারণটাই হচ্ছে মূলত ক্যালকুলেশনটা ভুল হওয়া। আমরা যে মানগুলো দেওয়া থাকে ওইগুলোকে ভালো করে খেয়াল না করে আমরা মানগুলো আগে থেকে বসিয়ে দিই, যে কোশ্চেনে দেওয়া আছে যে লিটার অ্যাটমসফিয়ারের এককে, আমি ওইটারে ওইটা তো থাকলোই, ওইটা আরেকটা মান দেওয়া আছে এসআই এককে, আমি ওই এসআই এককের মানটা লিটার অ্যাটমসফিয়ারে কনভার্ট না করে ডিরেক্ট আমি মান বসা দিলাম সূত্রে, অ্যান্সার কিন্তু ভুল আসবে। পরীক্ষার হলে আমি যে দেখলাম যে মানে করে আসলাম মনে হলো যে সঠিক, কিন্তু পরে কিন্তু দেখা যাবে যে আমি আহ অঙ্ক সবই নিয়ম সঠিক করেছি, অঙ্কের ক্যালকুলেশন সবই ঠিক করেছি, কিন্তু আমার ওই মানটাই কনভার্ট করা হয়নি, যে আমি লিটার অ্যাটমসফিয়ার নিয়ে করব তাহলে সবগুলো মান লিটার অ্যাটমসফিয়ার নিয়ে করতে হবে, আর যদি আমি এসআই এককে করি সবগুলো মানটাকে আমাকে এসআই এককে নিয়ে কনভার্ট করে করতে হবে। সো এই জিনিসগুলো একটু কেয়ারফুল থাকবা। 57 নম্বর কোশ্চেনটায় আসো, যে চাপের সাথে গ্যাসের আয়তনের পরিবর্তন হয় কোনটিতে? চাপের সঙ্গে গ্যাসের চাপের সঙ্গে গ্যাসের সম্পর্ক অবশ্যই বয়েলের সূত্র, আবার কি বলার দরকার নাই। 58 নম্বর কোশ্চেনটাও সেই একই কোশ্চেন, এটাও তোমরা কমেন্টে জানিও, একই টাইপের কোশ্চেন আর করে দিলাম না। 59 নম্বর কোশ্চেনটা দেখো, পানীয় জলে হুবহু অনুমোদিত টিডিএস মাত্রা কত? এটাও 500 ppm। আর আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই যে পেষণ গুণাঙ্কের মান কত? এই পেষণ গুণাঙ্কের মান হচ্ছে 0। এটা আবারও আগেও একবার আসছিল, পেষণ গুণাঙ্কের মান আদর্শ গ্যাসের ক্ষেত্রে 0। আর 61 হচ্ছে তোমার কি বলেছে, 61 নম্বর কোশ্চেনটা বলছে যে এসটিপিতে নিচের কোন গ্যাসের 1 মিলিলিটারের ভর কম? এটার অ্যান্সার হবে নাইট্রোজেন, ঠিক আছে। এটা অনগান্য মুখস্থ টাইপের কোশ্চেন। আচ্ছা, তাহলে আমাদের এই অধ্যায়ের মূলত যেই টাইপ ভিত্তিক এমসিকিউ গুলো আসে, এই 60টা টাইপের এমসিকিউর ভিতর থেকে কোশ্চেন আসবে, এর বাইরে একটা কোশ্চেনও আসার সম্ভাবনা খুব কম। মূলত দুই একটা কোশ্চেন থাকে যে কোশ্চেন গুলো তোমাকে মার্ক নেগেটিভ করানোর জন্যই এগুলো দিয়ে থাকে। সো ওই জিনিসগুলো যদি খুবই কনফিউশন হয় করার, অ্যাডমিশনের ক্ষেত্রে বলতেছি, যে যাদের হচ্ছে এ, মনে করো এই কোশ্চেন গুলো যদি খুব কঠিন দিয়ে থাকে অ্যাডমিশন লাইফে, আমরা কিন্তু ওই কোশ্চেন গুলো স্কিপ করতাম। আর যদি একাডেমিক হয়ে থাকে এত কঠিন তোমাদের কোশ্চেন করবে না, এই যে টাইপ গুলো আছে এগুলো মূলত একাডেমিক টাইপেরই কোশ্চেন। তোমাদের এই কোশ্চেন টাইপে আমরা অ্যাডমিশনের কোনো টাইপের কোশ্চেন রাখি নাই। অ্যাডমিশনে আরো কিছু টাইপের কোশ্চেন আছে, ওইগুলো শর্টকাট দিয়ে করা যায়। কিন্তু মনে রাখবা যে এই অধ্যায় থেকে যে কোশ্চেন গুলো আসে অবশ্যই কিন্তু সম্পর্ক টাইপের এমসিকিউ গুলো আসে, সূত্র নিয়ে এমসিকিউ গুলো আসবে। আবার হচ্ছে তোমার একক গুলো পরিবর্তন করে দিতেও পারে, যে লিটার অ্যাটমসফিয়ার এককে থাকলো যে এসআই একক কনভার্ট করো কিভাবে। তারপরে হচ্ছে ভ্যান ডার ওয়ালস এর সমীকরণ থেকে কোশ্চেন আসবে। চার্লস বয়েলস থেকে তো ফরজ হয়ে গেছে যে কোশ্চেন এখান থেকে আসবেই।
আরো টাইপের কি দেখলাম যে এখানে লেখচিত্র রিলেটেড যে কোয়েশ্চেন গুলো আছে, লেখচিত্র রিলেটেড কোয়েশ্চেন গুলো কিন্তু এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বয়েল, চার্লস, রেনো, গেলুসাক, তারপরে হচ্ছে তোমার অ্যাভোগাড্রো, এই সূত্রগুলোর যে লেখচিত্র আছে এই লেখচিত্রগুলোকে অবশ্যই তুমি হাইলাইট করবে, কারণ লেখচিত্র একটু কমপ্লিকেটেড বিষয়, এখান থেকে এমসিকিউ আসলে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আর এখান থেকেই বেশি ভুল যায়, স্যাররা এই টাইপের কোয়েশ্চেন দিতে খুবই পছন্দ করে। আমাদের লাস্ট ইয়ারের কোয়েশ্চেনেও লেখচিত্র রিলেটেড কোয়েশ্চেন ছিল, তোমাদের এই বছরও থাকবে, এটা তোমরা নিশ্চিত থাকো। আর সবচেয়ে বড় বিষয় আমি আগেও বলছি আর একবার বলতেছি যে আহ, এই অধ্যায়ের এককগুলো অবশ্যই ভালো করে বুঝে নিবা। এককগুলো যদি তোমার ভুল যায় এই অধ্যায় সম্পূর্ণ তোমার বৃথা। ঠিক আছে? আর এইখান থেকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, হাতে কলমে হোক, ক্যালকুলেটরে হোক। ক্যালকুলেটরে শর্টকাট শিখতে হবে যে দ্রুত কিভাবে আমি মানগুলো বসাই অ্যান্সার করতে পারি, তাহলে আমরা এই অধ্যায়ের ম্যাথগুলো দ্রুত করতে পারবো। সিকিউ, এই অধ্যায় থেকে এমসিকিউ ভালোই আসার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ আমার ক্লাসটা মনোযোগ সহযোগে দেখার জন্য। আহ, এবং তোমাদের কাছে একটা অনুরোধ থাকলো, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং আমাদের পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।